তুমি কিছু বলতে চাও তামিম ভাইয়া? হ্যাঁ, জেঠিমা আমাকে পাঠালো। তুই তো তোর বন্ধুর বিয়েতে যাবি, অনেকটা দূর, আমাকে ছেড়ে দিতে বললো। ভাইয়া, আমি ছোটটি নেই আর একা চলতে পারি। জেঠি যখন বলেছে আমি তোর কথা শুনবো না। আর তাছাড়া আমি থাকতে যাচ্ছি না, তোকে পৌঁছে দিয়েই চলে আসবো। সুপ্রভা আর কিছু বলল না। সে জানে তামিমের সাথে কথা বলে পারবে না। তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিল। আলাদা করে সুপ্রভাকে আর রিক্সা বা বাসে চলতে হয় না। তার কাকুরই গাড়ি আছে, তবে সুপ্রভা একা বের হলে কখনো সেই গাড়ি ইউজ করে না। আজকে তামিমের সাথে বের হচ্ছে বলে গাড়িতে চলল। কিছুক্ষণ ড্রাইভ করবার পর সুপ্রভাদের গাড়ি এসে থামলো সেই গলির এক সাইডে। সামনে আর গাড়ি এগোনো যাবে না। কত বছর পর সুপ্রভা এই চিরচেনা গলিতে পা দিল। কত শত ফেলে আসা স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে, যা কখনো ভোলার নয়। একটু কিছুক্ষণ হাঁটতেই সুপ্রভার চোখ পড়ে এক যুবকের দিকে। হ্যাঁ, এই তো সেই চিরচেনা মানুষ। এত বছর পরও এক দেখাতে চিনতে একটুকু অসুবিধে হয়নি সুপ্রভার। এই তো অনিল, যাকে কিশোরী বয়সে সুপ্রভা তার হৃদয়ে স্থান দিয়েছিল। ছিল না, এখনো যে সেই হৃদয়ে এই মানুষটাই আছে। তামিমের একটা কল আসাতে সেখানেই কথা বলতে থাকে। সুপ্রভা ভালো করে তাকাতেই দেখতে পেল সুপ্রভা অনিলের কোলে 3 বছরের মতন একটা বাচ্চা মেয়ে রয়েছে। ভাঙা কণ্ঠে সুপ্রভা অনিলের নাম নিল। অনিল ভাইয়া। সুপ্রভার কণ্ঠস্বর শুনতে পেয়ে অনিল পিছনে ঘুরে তাকালো। কত বছর পর সে সুপ্রভাকে দেখতে পেল। সাদা সুতি একটা জামা গায়ে জড়ানো এখন, আর সুপ্রভা আগের মতন নেই। চেহারাতে বেশ বদল ঘটেছে। চুলগুলো কোমর ছাড়িয়ে গেছে, বেশ বড় চুল, যেমনটা অনিলের পছন্দ। গায়ের রঙও আগের থেকে একটু ফর্সা হয়েছে, সাথে সুপ্রভাও শরীরের দিক দিয়ে খানিকটা মোটা হয়েছে। আগের থেকেও দ্বিগুণ রূপ বেড়েছে সুপ্রভার। যেন আগের দেওয়া শ্যামসুন্দরী নামটা বদল ঘটে এখন শুভ্র পরি ডাকতে ইচ্ছে করছে অনিলের। পলকহীনভাবে তাকিয়েই আছে সুপ্রভার দিকে। এই মুখটুকু দেখার জন্য কতবার নিজের মনে সুপ্রভার ছবি কল্পনা করেছে। কতগুলো দিন পর আবারও সেই চিরচেনা কণ্ঠ। অনিলের মনে হচ্ছে সে যেন একটা ঘোরের ভিতর আছে। বোধহয় সুপ্রভা তার কল্পনা, ঠিক যেমন আগে কল্পনা করত সুপ্রভাকে। কথা বললেই চোখের পলক ফেললে হারিয়ে যাবে এক্ষুনি। অনিল হারাতে চায় না, সেজন্য পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সুপ্রভার দিকে। সেই ঘোরের ধ্যান ভাঙল কোলে থাকা বাচ্চাটির বাবা ডাক শুনে। অনিল সে ডাককে পাত্তা না দিলেও সুপ্রভা অনিলকে দেখে ঠোঁটে যে হাসি ফুটেছিল সেটা নিমেষেই উধাও হয়ে গেল। এই বাচ্চাটি অনিলকে বাবা বলে ডাকছে, তাহলে কি অনিলের বাচ্চা এটা? হয়তো হতেও পারে, কারণ পেরিয়ে গেছে অনেকগুলো বছর। স্বাভাবিকভাবেই অনিল বিয়ে করলে এরকম একটা বাচ্চা তার নিজেরও হতে পারে। এই ভাবনা মনে আসতেই মুহূর্তের মধ্যেই বিষাদে ভরে গেল হৃদয়। তবুও সুপ্রভা অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, আপনি ভালো আছেন অনিল ভাইয়া? অনিল সে স্থিরভাবে দাঁড়িয়েই জবাব দিল, প্রতিদিন আমার আকাশ কালো হয় তুমি নামক মেঘের ভিড়ে, তাহলে আমি ভালো কি করে থাকতে পারি তোমাকে ছেড়ে? সুপ্রভা অনিলের বলা কথা বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। অনিল আর ধৈর্য ধরতে পারল না। এতগুলো বছর সে বহু ধৈর্য ধরেছে, এবার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। সুপ্রভার পুরো মুখে নিজের দুহাত দ্বারা আঁকড়ে ধরল। কোমল স্বরে জিজ্ঞেস করল, তুমি এত বছর আমার থেকে লুকিয়ে কেন ছিলে সুপ্রভা? আমি তোমাকে কতটা মিস করেছি জানো, কত খুঁজেছি। সেদিন যে হারিয়ে গেলে আর খুঁজে পাইনি তোমাকে। জানো, রূপন্তীও কিছু বলেনি তোমার কসম দেওয়ার কারণে। একটা সময় আমি তোমাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাই। তুমি কই চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বলল অনিল। কত মায়া ছড়ানো রয়েছে প্রতিটি কথাতে। সে মায়া আবেগ সুপ্রভার হৃদয়েও কড়া নাড়ছে না। সুপ্রভার এখন ভেঙে পড়লে চলবে না। এতগুলো বছর নিজেকে শক্ত রেখেছে, এখনো শক্ত থাকতেই হবে। আমার পুরো জীবনটা পড়ে রয়েছে, আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে আমার বাবাকে যোগ্য জবাব দিতে পারি আমার কর্মের মাধ্যমে। আপনার সাথে প্রেম ভালোবাসা করার মতন সময় ছিল না আমার তখন। অবশ্য এখনো নেই। এখন তো আমি আমার জীবন পুরোটাই অন্যরকম হয়ে গেছে। হয়তো আপনারও হয়েছে। এই যে বিয়ে করে নিয়েছেন দেখছি, বেবিও আছে। অনিল বিস্মিত হলো সুপ্রভার কথা শুনে। ও আমার বেবি না, আমার বন্ধুর বাচ্চা। আমাকেও বাবা বলেই ডাকে, এমনি আদর করে। তোমার বোঝার ভুল হয়েছে, আমি এখনো বিয়েই করিনি। বাচ্চা আসবে ওই থেকে। অনিলের কথা শুনে সুপ্রভার মনে আশার আলো উকি দেয়। কিঞ্চিত পরিমাণ হাসি ফুটে ওঠে। সুপ্রভা শুধালো, বিয়ে করেননি এত বছরেও?
তোমার কাছে একটা আবদার আছে, রাখবে সুপ্রভা? সুপ্রভা চুপ হলো। অনিলের আবদার আজকে যেন উপেক্ষা করতে পারছে না কিছুতেই। হয়তো মনে ভালোবাসা রয়েছে সেজন্য। কোথাও গিয়ে সুপ্রভা আজও চাই অনিলের সঙ্গে একসাথে জীবন পার করবার। সেই সুপ্ত ইচ্ছে সুপ্রভার মনেও আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? অনিল কথা বলার আগেই চোখ ঘুরিয়ে পাশে কালো রঙের একটি গাড়ি দেখতে পেয়ে ভ্রু কুঁচকালো। এই গাড়িটা কতক্ষণ যে দাঁড়িয়ে আছে এখানে, এই এলাকাতে? কার গাড়ি এটা বুঝছি না। অনিল কথাগুলো নিজে নিজেই বলছিল, কিন্তু সুপ্রভা শুনতে পেয়ে উত্তর দিল, এটা আমাদের বাড়ির গাড়ি, এটাতে করেই আমি এসেছি, তাই এই গাড়ি এখানে রয়েছে। সুপ্রভার কথা শুনে অনিল আরো এক দফা অবাক হলো। কি তোমাদের গাড়ি? তোমাদের এত বড় গাড়ি আসলো কোথা থেকে? অনিলের কথা সুপ্রভা মুচকি হাসলো। সে অনেক কথা, তো ধৈর্য ধরে শোনবার সময় আছে আপনার? তাহলে চলুন, ওই যে কৃষ্ণচূড়া গাছের নিচে যে ব্রেঞ্চটা আছে সেখানে গিয়ে বসে বলি। সুপ্রভার বলতে দেরি হলো না। অনিল সঙ্গে সঙ্গে সেই বেঞ্চে গিয়ে বসে পড়ল। সুপ্রভাও পাশে গিয়ে বসলো, একটুখানি দূরত্ব বজায় রেখে। এই গাছটা এখনো রয়ে গেছে দেখছি। আমি তো ভেবেছি আর বোধহয় এসে দেখতেই পাবো না। অনেক কিছুই রয়ে গেছে আগের মতন, কেবল তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে সুপ্রভা। মনে আছে তোমার? এই গাছের নিচেই তোমাকে বলেছিলাম বিকেলবেলা। সেদিন আমার বড্ড মন খারাপ ছিল। এইখানে এসেছিলাম একটা বন্ধুর সাথে দেখা করতে। তখনই দেখতে পাই তুমি এই গাছের কাছে দাঁড়িয়েছিলে। তারপর রূপন্তী আসে সামনে হেঁটে যাচ্ছিলেন। জানো, সেদিন আমার চোখ আটকে গেছিল তোমার দিকে চেয়ে। ভারাক্রান্ত মন তখন নিমিষের মধ্যেই ভালো হয়ে গেছিল। রঙিন লাগছিল যেন সবকিছু। বিশেষ করে এই কৃষ্ণচূড়া গাছটাকে আমার তখন কেন জানি বেশ শুভ ভালো মনে হয়েছিল। সেজন্য আমি এই গাছটার নাম দেই তোমার স্মরণে কৃষ্ণচূড়ায় রাঙা বিকেল, যার পুরোটা জুড়ে শুধুই তুমি, বুঝলে? আর দেখো কি সুন্দর, এতগুলো বছর পরেও সেই একই জায়গায় তোমাকে দেখতে পেলাম। সুপ্রভা এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে অনিলের কথাগুলো শুনতে লাগলো। সিদ্ধান্ত নিয়েছে মানুষটার সব কথাগুলো আজকে সে শুনে নিবে। অনিল আবারও নিজের মতন করে বলতে লাগলো, তোমাকে ভালোবেসেছি আমি সুপ্রভা। তুমি হারিয়ে গেলে কেন? কি হতো থেকে গেলে আমার জীবনে? যাকে একবার যখন আমি তোমাকে খুঁজে পেয়েছি, এই যে তোমার হাতটা ধরলাম, আর সহজে ছাড়বো না। দেখো। অনিল সুপ্রভার একটা হাত ধরে নিল। সুপ্রভা কিছুই বলল না। এতগুলো বছর পর মানুষটা এত করুণ কণ্ঠে কথা বলছে, না করে মুখের হাসিটুকু কেড়ে নিতে চাই না আর। চলে যেতে হয়েছিল, আর কোনো উপায় ছিল না যে আমার। আচ্ছা, এখন আর আমি তোমাকে হারাতে চাই না। মোট কথা, হারাতে দেবই না। সুপ্রভা মুচকি হেসে অনিলকে একে একে সব কথা বলতে লাগলো। কিভাবে সে বাড়ি ফিরে গেল, নিজের অবস্থান বদলেছে, সব বলতে লাগলো একে একে অনিলকে। অনিল সবটা শুনে কিছুক্ষণ শুনে চুপ হয়ে থাকলো। সুপ্রভা জিজ্ঞেস করলো, আপনি চুপ হয়ে আছেন কেন? একটা বার তো আমার সাথে যোগাযোগ করতে পারতে সুপ্রভা। আমি যে বেঁচেও মরার মতো হয়ে গিয়েছিলাম তোমাকে ছাড়া। কেন আমাকে আধমরা করে ছেড়ে চলে গেছিলে সুপ্রভা? যোগাযোগটুকুও রাখতে পারতে। অনিলের বিষাদময় কথা শুনে সুপ্রভার মুখের হাসিটুকু মিলিয়ে গেল। কি জবাব দিবে খুঁজে পাচ্ছে না। দেখুন, সেসব ভুলে যান। তেলে পানিতে যেমন এক হয় না, তেমনই ছিলাম আমরা। আপনার বাবা কখনো মেনে নিত না, আমাকে অশান্তি হতো। আমার পড়াশুনো, কেরিয়ার সব মিলিয়ে, সেজন্য দূরে চলে যাওয়া, এসব আর জিজ্ঞেস করবেন না। আমি এখানে এসেছি কয়েকদিনের জন্য। রূপার বিয়ে হয়ে গেলে আমিও চলে যাব। তোমাকে তো আমি যেতে দেবো না। একবার হারিয়েছি, আর কিছুতেই হারাতে পারবো না আমি তোমাকে। কথা ঘোরাতেই সুপ্রভা অন্য কিছু জিজ্ঞেস করলো অনিলকে। আপনি বললেন আপনার আবদার আছে আমার কাছে, সেটা তো বললেন না। সুপ্রভার কথা শুনে অনিল তাচ্ছিল্যের হাসি হাসলো। কথা ঘুরাচ্ছ সুপ্রভা? যাকগে, আবদার ছিল তোমার সাথে একা নিরালয়ে বসে দুটো কথা বলবো। সে আবদার মুখ ফুটে বলার আগে তুমি নিজেই তো পূরণ করে দিলে। এমনি করে যদি তোমাকে আজীবনের জন্য পাওয়ার আবদারটুকু রাখতে। সুপ্রভা উত্তর দেবার আগেই সেখানে তামিম এসে উপস্থিত হয়। কি রে সুপ্রভা, তুই এখানে বসে খোশ মেজাজে গল্প করছিস, আর আমি তোকে খুঁজে হয়রান চারদিকে। অচেনা ছেলেকে দেখতে পেয়ে অনিল সন্দিহান দৃষ্টিতে তাকালো। সুপ্রভাকে শুধালো। ছেলেটাকে সুপ্রভা? সুপ্রভা উত্তর দেবার আগেই অনিল আগ বাড়িয়ে বলে উঠল, থাক সুপ্রভা, আমি বলছি। আপনি কে হন আমি তো জানি না, তবে আপনি শুনে রাখুন, আমি সুপ্রভার হবু স্বামী হই, বুঝলেন?
কিন্তু যতদূর মনে পড়ে আমার সুপ্রভার তো কোনো ভাই বোন নেই। তাহলে আপনি কে? ড্রাইভার? ড্রাইভার হলে মালিকের নাম ধরে কেন রাখছেন? বেশ সাহস তো আপনার। পোশাক দেখে তো মনে হচ্ছে না আপনি ড্রাইভার। অনিলের কথা শুনে তামিম উত্তর দেবার আগেই অনিল বলে উঠল। তাহলে আপনি কে? ভিক্ষুক? অনিলের কথা শুনে সুপ্রভা বেশ উচ্চস্বরে হেসে দেয়। অনিল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে এই হাসিটুকু শোনার জন্যেই তো এত কিছু। সুপ্রভার হাসির ঝংকার যেন অনিলের হৃদয়ে গিয়ে লাগছে। আরে উনি আমার চাচাতো ভাই, বুঝলেন? কোনো ড্রাইভার নয়। অনিল বুঝেছিল এটা সুপ্রভার চাচাতো ভাই মস্করা করতেই ইচ্ছে করে এরকম ভাবে কথা বলেছে। তামিম সুপ্রভাকে শুধালো। কিরে সুপ্রভা, তোর হবু স্বামীও বের হয়ে গেল, আমি কিছু জানি না, একই বাড়িতে থেকেও কিছু জানলাম না। তামিম ভাইয়া, ওনার কথা শুনো না, উনি মজা করছে। তুমি যাও, সাবধানে বাড়ি ফেরো, আর মাকে বলিও না চিন্তা করতে আমাকে নিয়ে। মায়ের খেয়াল রাখিও, আমি কল করব। হ্যাঁ। সুপ্রভার কথা শুনতে পেয়েই অনিল তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বের করে কিছু একটা মেসেজ করলো। তামিম সুপ্রভার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসতেই অনিল তাড়াহুড়ো করে সুপ্রভাকে বলে। আজকে যেমন তোমার মুখে একটুখানি হাসি ফুটিয়েছি, চিন্তা করো না, এবার থেকে তোমার মুখে সারা জীবনের জন্য হাসি ফোটানোর দায়িত্ব আমার। একবার হারিয়েছি, এবার আর কিছুতেই হারাতে দেব না। একেবারে নিজের করে নিয়ে একসাথে হারাবো দুজন। এই যে আমি যাচ্ছি, কিন্তু ভেবো না একেবারের জন্য আমাদের আবার দেখা হবে, কথা হবে, প্রেমও হবে। সুপ্রভা পাল্টা কিছু বলার সুযোগ পেল না। অমনি অনিল হাওয়ার মতন ভ্যানিশ হয়ে গেল। সুপ্রভা বুঝে উঠতে পারল না, এই তো মানুষটা এত কথা বলছিল, এখন কই গেল? তবে অনিলের বলা শেষের কথাগুলো সুপ্রভার কানে বাজছে এখনো। এতটা ভালো কেউ অন্যকে বাঁচতে পারে সেটা সুপ্রভা অনিলকে না দেখলে বিশ্বাসই করতো না। হয়তো এত বছর পরও সেই ভালোবাসা এখনো রয়েছে। কেমন জানি আনন্দ বয়ে গেল মনের ভিতর, অদ্ভুত ধরনের খুশি লাগছে সুপ্রভা। কিছু দূর হেঁটেই রূপন্তীদের বাড়িতে পৌঁছে গেল। রূপন্তী সুপ্রভাকে দেখা মাত্রই দুই বাহুতে জড়িয়ে নিল। ওরে সুপ্রভা, অবশেষে তুই কতগুলো বছর পর আসলি আমার বাড়িতে। খুশিতে যে আমি কি করব ভেবে পাচ্ছি না। চল চল, আব্বুর লুঙ্গিটা এনে লুঙ্গি ডান্স দেই কতক্ষণ। সুপ্রভা হাসলো। মেয়েটা ঠিক আগের মতনই চঞ্চল ছটফটে স্বভাবেরই আছে। বিন্দু পরিমাণও বদল ঘটেনি রূপন্তীর ভিতর। হ্যাঁ হ্যাঁ, খুশির চোটে আর বিয়ে করিস না তুই, কেমন? ধর, বিয়ে না করলে হয়? আমি তো তোর মতন জজ ব্যারিস্টার হবার স্বপ্ন দেখি না। আমার স্বপ্ন তো একটাই, বিয়ে করব, সংসার করব, লাল্লাল্লা লাল্লা লাল্লাল্লা লাল্লা। থাম রূপা, বড্ড বেশি কথা বলিস তুই। গান গাওয়া শুরু করে দিয়েছে একেবারে। তোর রানু মণ্ডলের গলায় গান গাওয়া বন্ধ করে চুপটি করে বসতো। কত কথা জমে আছে আমার তোর সাথে। রূপন্তী আর সুপ্রভা দুই বান্ধবী মিলে মনের যত আছে সব একেবারে বলতে লাগলো। থামার আর নাম নেই। কতদিন পর দুজনে সকল ব্যস্ততা কাটিয়ে গল্প করতে বসেছে, সে কি আর সহসা থামে? দুপুরবেলা খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে দুই বান্ধবী বেরিয়েছে একটুখানি হাঁটতে। ঠিক আগের মতন যেভাবে হাঁটতে বের হতো ঠিক সেই রকম করেই। সুপ্রভা রূপন্তীর সাথে দেখা করবার খুশিতেও আছেই, সাথে সেই চেনা পরিচিত পথঘাট, রাস্তা, সবকিছু দেখে সুপ্রভার খুশি দ্বিগুণ হয়ে গেছে যেন। রূপন্তীর বাড়ির কাছে যেই পার্ক ছিল সেই পার্কে গিয়ে দুজন বসলো। সুপ্রভা দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দিকটা দেখছিল। রূপন্তী পিছনে বসা ছিল। সুপ্রভা মাথা ঘুরাতেই দেখে রূপন্তী সেই জায়গায় নাই। সুপ্রভা রূপন্তীকে ডাক দেবার আগেই দেখে সামনের জায়গাতে কেমন মানুষ মিলে জটলা বেঁধেছে। সুপ্রভার মনে ভয় ধরে গেল, কারো কোনো ক্ষতি হলো না তো? আস্তে আস্তে ধীর পায়ে ভিড় ঠেলে এগিয়ে যেতেই চেরা মুখ রাস্তাতে পড়ে থাকতে দেখে একটা ধাক্কা খেল সুপ্রভা। ভাবতেও পারিনি এত বছর পর এসে এরকম অবস্থা দেখতে পাবে। নিপা, সেই স্কুল জীবনের বন্ধুকে এত বছর দেখতে পেল সুপ্রভা, তাও কিনা রাস্তাতে পড়ে আছে। এই মেয়েটাই তো স্কুলে থাকতে সুপ্রভাকে নানাভাবে হেনস্থা করতে চাইতো, অপমান করত। যদিও সুপ্রভা সেসব মনে রাখেনি, তার কাছে সবাই বন্ধু ছিল, আর সেই বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো এটাই বন্ধুত্বের বড় পরিচয়। সুপ্রভা তড়িঘড়ি করে নিপার কাছে গেল। মেয়েটা কিরকম করে রাস্তায় পড়ে আছে। ওর কি হয়েছে? এভাবে রাস্তাতে পড়ে আছে কেন? পাশ থেকে একটা ব্যক্তি বলল, আমি এখন এখান দিয়ে যাচ্ছিলাম, হুট করে দেখলাম এই মেয়েটা হাঁটতে হাঁটতে এখানে পড়ে গেছে। সম্ভবত এই এলাকার মেয়েই হবে বোধহয়। ভদ্রলোকের কথা শুনে সুপ্রভার রাগ চওড়া হলো মাথায়।
কি আশ্চর্য, একটা মেয়ে এভাবে রাস্তায় পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দেখছেন। কোনো কমন সেন্স নেই যে ওর জ্ঞান ফেরাতে হবে? সুপ্রভা বারবার নিপার গালে হাত দিয়ে ওকে ডাকতে লাগলো। সুপ্রভাকে দেখতে পেয়ে লোকজনের ভিড় একটু কমলো, তবে পুরোটা না। কিছু লোক দাঁড়িয়ে আছে যেন মজা দেখতে হবে তাদের। রূপন্তী তৎক্ষণাৎ পানির বোতল কিনে এনে সুপ্রভার হাতে দিতেই সুপ্রভা সেই পানি নিপার চোখে মুখে ছিটিয়ে দিতেই পিটপিট করে চোখ খুলল নিপা। সুপ্রভা আর রূপন্তী নিপাকে ধরে সামনেই একটা বেঞ্চে বসালো। নিপাকে বাকি পানিটুকু খেতে দিল। নিপা পানি খেয়ে একটু জিরোলো। নিপা, তুই হুট করে এরকম রাস্তায় অজ্ঞান হয়ে গেলি কি করে? নিপা সুপ্রভার দিকে তাকাতেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ছোটবেলায় স্কুলে থাকতে তোকে কত জ্বালিয়েছি সুপ্রভা, মনে আছে সেসব? অথচ আজকে তুই আমার কত বড় উপকার করলি। তুই না থাকলে হয়তো আজকে রাস্তাতেই পড়ে থাকতাম। সেসব তো ছোটবেলা, এখন আমরা কেউই ছোট নেই। সর্বোপরি স্কুল জীবনের বন্ধু তুই আমার, সেটাই আমার কাছে বড় পরিচয়। কিন্তু অজ্ঞান হলি কেন? খাওয়া দাওয়া ঠিক মতন করিস না? আর খাওয়া দাওয়া দুটো খেতে যে পাই এই তো বেশি রে। তাচ্ছিল্যের স্বরে নিপা কথাগুলো বলল। সুপ্রভা অবাক হয়ে গেল, যেই মেয়ে কিনা এলাকার চেয়ারম্যানের মেয়ে, সে দুটো খেতে পেতেই কষ্ট। নিপা বলতে লাগলো, আমি জানি তোর মনে এখন কি প্রশ্ন তৈরি হয়েছে। আমার বাবা মারা যাওয়ার পর আমাকে মা বিয়ে দেয়। সেই বিয়েটাও টেকেনি জানিস। 3 মাস মাত্র সংসার করেছি, তারপর সে তালাক দিয়ে দেয় ঝগড়া করে। পরে আইন মতে ডিভোর্স হয়। তখন যে একেবারে সুখে ছিলাম তা কিন্তু না, যৌতুকের জন্য আমার গায়ে হাতও তুলতো। এই 3 মাসেই কত, আর অকথ্য ভাষায় গালাগালি তো আছেই। তারপর ডিভোর্স হয়। আজকে 1 বছর বাপের বাড়ি এসে পড়ে আছি। মাও কেমন যেন হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর আমি ডিভোর্সি। এখন আর আমাকে সহ্য হয় না, কেমন দুধছাই করে আমাকে। খাওয়ার খোটা দেয় মাঝে মধ্যে জানিস। একটু কাজে ভুল পেলে ডিভোর্সি বলে খোটা দেয় ভাই। মা দেখেও দেখে না, চুপচাপ থাকে। এমন ইচ্ছে হয় মরেই যাই। নিপার কথা শুনতে শুনতে কখন সে রূপন্তীর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো রূপন্তী নিজেও বোঝেনি। আমার তো বিয়ে সামনে, সেজন্য সুপ্রভা এসেছে। তুই তো আমার স্কুলের বান্ধবী, আমরা একই কলেজেও পড়েছি, একই এলাকায় থাকি। আমি জানতাম তোর ডিভোর্স হয়েছে, কিন্তু এরকম দশা বুঝতে পারিনি। ওর তুই আমার বাড়িতে থাকবি কটা দিন, আমার বিয়ে অবধি সুপ্রভার সাথে। রূপন্তীর কথা শুনে সুপ্রভা মুচকি হাসল। মোমের মতো নরম মন রূপন্তীর, সেটা সুপ্রভা বেশ ভালো করেই জানে। কিন্তু আমি গেলে এক্সট্রা খরচ হবে না? ধুর পাগলি, এই তো 1 সপ্তাহ থাকিস, তোর মন ভালো হয়ে যাবে কয়টা দিন ঘুরে আসলে। আর মা তো আমাকে বলেছে বন্ধুদের দাওয়াত দিতে, তুই বারণ করিস না, কয়টা দিন এখানেই থাক, ভাল লাগবে। নিপা আর বারণ করলো না, রূপন্তীর কথায় সম্মতি প্রকাশ করলো। তার নিজেরও একটুখানি মানসিক শান্তি চায়। সবকিছু থেকে সে শান্তিটুকুর ব্যবস্থা রূপন্তী করে দিয়েছে। এজন্যেই হয়তো বলে বিপদেই প্রকৃত বন্ধু চেনা যায়। রূপন্তী আর নিপা মিলের সামনে ঝালমুড়ি কিনতে গেছে, সুপ্রভা যায়নি, সেই বেঞ্চে বসেছিল। হুট করে দেখে সামনে অনিল দাঁড়িয়ে। আরে আপনি দেখছি ঠিক এসে পড়েছেন আমার সামনে। ম্যাজিক জানেন নাকি আপনি? হুট করে আমার সামনে চলে আসলেন কি করে? আমি ম্যাজিক জানি, বুঝলে তো কিউটি ডার্লিং। এখন থেকে যে আমার কত ম্যাজিক দেখবে, কত কি দেখবে, একেবারে সকল প্রকার জাদু টোনা করে তোমাকে আমার থেকে চুম্বকের মতো আকর্ষিত করে টেনে নিয়ে যাব। সুপ্রভাত চমকালো অনিলের এরকম কথা শুনে। সাধারণত অনিল তো এরকম ভাবে কথা বলার ছেলে না। হলোটা কি? এত বছর পর মানুষটাকে খুশিতে পাগল হয়ে গেল। কি হলো আপনার? এভাবে কেন কথা বলছেন? কি হলো? কিসের কিউট ডার্লিং? কিচ্ছু হয়নি কিউটি ডার্লিং, হবে। তোমার সেই ক্ষমতা তো তোমার মধ্যে আছে। হবে হয় ছেলে না মেয়ে, আর সেটা তো হবে বিয়ের পর, কি বলো? সুপ্রভা আর এক দফা অবাক হয়ে গেল। ভেবেছিল মানুষটা বুঝি একই আছে, না, এখন দেখছে ঠোঁটকাটা হয়ে গেছে। বেশরম কথাবার্তা শুনে সুপ্রভা বেশ লজ্জা পেল। বুঝলে কিউটি ডার্লিং, চুপচাপ ভদ্র থেকে কি হবে? তুমি যদি পাত্তাই না দাও, সেই জন্য একটু ঠোঁটকাটা হতে হলো। চুপ করুন তো আপনি, একদম বেশরম হয়ে গেছেন। আমাকে আর আগের মতো অনিল ভেবো না কিউটি, আমি বদলে গেছি। যাকগে, একা একা না দাঁড়িয়ে চলো সামনের ওইখান থেকে বাদাম কিনে খাই। সুপ্রভার সামনে তাকিয়ে দেখলো একটা বাদামওয়ালা বসে আছে নদীর পাড় ঘেঁষে। ঠিক আছে চলুন তাহলে।
সুপ্রভা হাঁটা ধরলো, পাশাপাশি অনিল হাঁটছে, তবে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। অনিল মিটিমিটি হাসছে আর হাঁটছে। এই দূরত্বটা যদি একেবারের জন্য খুঁজে যেত, তাহলে হয়তো অনিল সুপ্রভার আরো একটু কাছে গিয়ে হাতে হাত রেখে হাঁটতে পারত, চোখের দিকে তাকিয়ে সময় পার করে দিত। তবে তা হবে খুব শীঘ্রই হবে। অনিলের অর্ধেক ব্যবস্থা করা শেষ। বাদাম কিনে নিয়ে অনিল কিছু বাদাম দিল সুপ্রভার হাতে, কিছু বাদাম নিচেও খেতে লাগলো। বসার জায়গা নেই, দুজনে দাঁড়িয়ে আছে নদীর কিনারায়। সামনে থাকা স্বচ্ছ নদীর পানি আর স্নিগ্ধ নীল আকাশ, মাঝে মধ্যে শীতল বাতাসও গায়ে এসে দোলা দিয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগছে অনিলের, মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক। সুপ্রভা আর অনিল দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অবশেষে নীরবতা ভেঙে অনিল বলল, আমার আর তোমার সংসার মানে আমাদের সংসারটা কিরকম হবে সুপ্রভা? এতক্ষণ নীরব থাকলেও এবার সুপ্রভা অনিলের দিকে তাকালো। একগাল হাসি রেখে মুখে অনিল প্রশ্ন করেছে সুপ্রভাকে, জানি না ভাগ্য কার সাথে আছে। যদি আপনিই থাকেন ভাগ্যে, থাকবেন তাহলে। আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। এত বছর অপেক্ষা করেছি, এবার অপেক্ষা শেষ হবার পালা। তুমি চিন্তা করো না সুপ্রভা, জীবনে 80% এগিয়ে গেছো। বাকিটুকুতে আমি তোমাকে সাহায্য করব, তোমার পড়াশোনায়ও সাহায্য করব, সর্বদা তোমার পাশে থাকবো। দেখো। সুপ্রভা কিছু বলল না। আজ থেকে 7 বছর আগে দেওয়া তার বাবাকে কথার জন্য আটকে আছে। এর জন্য অনিলকে সায় দিতে পারছে না। নইলে যে হৃদয়ে অনিলের জন্য অনুভূতিগুলো জমতে জমতে পাহাড় সম হয়েছে, সেটা এক্ষুনি অনিলকে বলে অশান্ত মন শান্ত করে নিত। কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও উপায় যে সর্বদা থাকে না আমাদের হাতে। ওদের কথার মাঝখানেই রূপন্তী এসে উপস্থিত হয়। কি অনিল ভাইয়া, এখন আর আমাকে চেনেন না তাই তো? তুমি কে? তোমাকে আমি ভুলে গেছি। তুমিও পাষাণ তোমার বান্ধবীর মতো। আমাকে ঠিকানা দিয়েছিলে? দাওনি? আমার মনে আছে। আমিও চিনি না তোমাকে। আমি চিনি আমার বন্ধুর হবু স্ত্রীকে। অনিলের কথায় রূপন্তী বেশ উচ্চস্বরে হেসে দিল। আরে আরে, অনিল ভাইয়ার দেখি রাগ এখনো পড়েনি। হ্যাঁ, আমি আপনাকে বলতাম আর আপনার জন্য আমার বান্ধবীকেও হারাতাম। পেটে বোম মারলেও কথা বের হতো না তোমার। জোনা এদের সাথে ঝগড়া অবধি করলে, কথা বলাও বন্ধ করে দিয়েছিলে, তবু ঠিকানা বললে না। আমি যদি উল্টাপাল্টা কিছু করে বসতাম। অনিল ভাইয়াকে আমি চিনি, ওনার মনে আল্লাহর ভয় আছে আমি জানি, আর আন্টি তো ছিলই ভরসা দিতে। আমি জানি আপনি এই ঘৃণ্য কাজ করতেন না কিছুতেই, খালি একটু কষ্ট পেতে হলো এই যা। কিন্তু কষ্ট করলে কেষ্ট মিলে, জানেন তো? এই যে এখন আমার বান্ধবীকে পেলেন। সুপ্রভা এতক্ষণ চুপ থাকলেও এবার রূপন্তীকে হালকা করে একটা ধমক দিল। আহ, রূপন্তী আমাকে পেল কই? আমি এমনি কথা বলছি। বুঝলে রূপন্তী, সরি, তোমাকে তো আমি চিনি না, সেই জন্য নাম ধরে ডাকবো না আগের মতন। বুঝলেন ভাবি, আপনার বান্ধবী হচ্ছে পাষাণ হৃদয়ের নারী, যার মনে প্রেম নেই, ভালোবাসা নেই, মায়া নেই, কিচ্ছুই নেই। হ্যাঁ, তো পিছে কেন পড়ে আছেন আমার? যান, চলে যান। বেশ কড়া সুরেই সুপ্রভা অনিলকে কথাগুলো বলল। অনিল সুপ্রভার দিকে একবার চেয়ে বলে উঠল, একবার হারিয়েছি তোমাকে, আর হারাতে দেব না কিছুতেই। দেখো। আর হারাবেন না আমাকে, খুঁজে পাবেন। সুপ্রভার কথা শুনে অনিল বেশ শব্দ করেই হাসল, তারপর উত্তর দিল, অবশ্যই পারো। তুমি কি ভেবেছো আমার থেকে একবার দূরে গিয়ে বেঁচে গেছো? এবার আর পারবে না। এত বিশ্বাস? আচ্ছা রূপন্তী বা কারোর কোনো সাহায্য না নিয়ে আপনি পারবেন আমি হুট করে হারিয়ে গেলে আমাকে খুঁজে নিতে? অবশ্যই পারবো, কারো সাহায্য লাগবে না। দেখবে আমি নিজেই খুব স্বল্প সময়ের ভেতর তোমাকে খুঁজে নেব। এবার আর তোমার ওই বান্ধবীকেও লাগবে না, বুঝলে? বেশ, তবে তাই হোক। আবারও একদিন আমি হুট করে হারিয়ে যাব, দেখবো তখন কিভাবে আমাকে খুঁজে বের করেন আপনি। এত বছরেও পারলেন না, আর এবার পারবেন? আচ্ছা, আমিও দেখবো। আরে সুপ্রভা, একবার হারিয়েছে বলে তো এখন আর চোখের আড়ালটুকু করতে দেই না। তুমি হারিয়ে যাও আগের মতন, সমস্যা নেই। দেখো, আমি তোমাকে খুঁজবো না, ডিরেক্ট কাজে নিয়ে পৌঁছে যাব। সুপ্রভা উত্তর দেবার আগেই মাঝখান থেকে রূপন্তী ফোরন কেটে বলে উঠল, আচ্ছা আচ্ছা, আগে আমার বিয়েটা হতে দিন, তারপর আপনারা বিয়ে করিয়েন অনিল ভাইয়া। যা শুরু করেছেন। আমার যে আর তর সইছে না ভাবি। আর কতদিন যে অপেক্ষা করতে হবে? মনে হচ্ছে এক্ষুনি তুলে নিয়ে যাই আপনার বান্ধবীকে, তারপর একেবারে আমার বুকের মধ্যখানে লুকিয়ে রাখি।
এই বলে অনিল সুপ্রভাকে দেখিয়ে তার বুকের দিকে ইশারা করতে লাগলো। সুপ্রভা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আগের অনিলকে যেন সে খুঁজেই পাচ্ছে না। এত বদল ঘটেছে অনিলের মধ্যে। সবার সামনে এরকম কথা সুপ্রভাকে লজ্জায় ফেলছে, অথচ মানুষটা দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বলে যাচ্ছে, একটুও লজ্জা করছে না। সুপ্রভা আর চোখে অনিলের দিকে তাকাতেই দেখতে পেল অনিল তার দিকে চেয়ে আছে। যেই না সুপ্রভা অনিলের দিকে তাকালো, অমনি অনিল চোখ মারল। সুপ্রভা আর এক দফা অবাক হলো। মানুষটা সামনে থাকলে অদ্ভুত অনুভূতি হয়, চোখের দিকে তাকাতেও লজ্জা লাগে, অথচ দূরে গেলেই সেই চোখ তাকেই খুঁজে বেড়ায়। পারে না দূরে গেলে কেবল দেখার ইচ্ছে জাগে। এই প্রেম প্রেম রোগকে তো সে দূরে সরিয়ে রেখেছিল, এ তো দেখছে হৃদয় থেকে সমস্ত অনুভূতি একেবারে বেরিয়ে আসবে। ড্রয়িং রুমে বসে বসে কাঁদছে শিকদার সাহেব। বয়স হয়েছে, বার্ধক্যজনিত রোগে ভুগছে এখন। আগের মতন তর্জন গর্জন করা শিকদার সাহেব যেন দিন দিন বয়সের ভারে লুটিয়ে পড়ছেন। চাকরি থেকে রিটায়ার নিয়েছে আরো বছর খানেক আগে। এখন ছেলের টুকটাক দেওয়া টাকা সংসারের খরচে লাগান, বাকিটুকু এত বছরে যে চাকরি করেছিলেন সেই টাকাতেই চলছে। গলায় কফ জমে গেছে, কাশি উঠছে ভীষণ করে। কখন থেকে সুনেরা বেগমকে ডেকে যাচ্ছেন চায়ের জন্য, খবর নেই। শেষমেশ সুনেরা বেগম আসলেন। এতক্ষণ লাগলো তোমার চাটুকু করে আনতে সুনেরা? স্বামীর কথা শুনে সুনেরা বেগম বিরক্তিতে নাকমুখ কুচকালো। শোনো, এখন বয়স হয়েছে, চাইলেই আর হুট করে আগের মতন দ্রুত গতিতে কাজ করতে পারে না। একটু সময় তো যাবেই, সেটুকু সহ্য করতে পারবে না? শিকদার সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ। অন্যরা এই সময় ছেলের বউ নাতি নাতনি এদের নিয়ে সুখে থাকে, আর আমার দেখো এখনো দুই বুড়ো বুড়ি, নাতি নাতনির মুখ তো দেখবো দূর থাক, ছেলেকেই বিয়ে করাতেই পারলাম না। ছেলে কেন বিয়ে করেনি তুমি জানো না? আমার হাসি খুশি ছেলেটার জীবন নরক বানিয়ে দিয়েছো, তার জন্য তো তুমিই দায়ী। এখন কিছু বুঝতে পারছো না। বেশ রাগী কণ্ঠে শিকদার সাহেবকে কথাগুলো বললেন সুনেরা বেগম। ছেলের এই পরিবর্তন তিনি মা হিসেবে কিছুতেই মেনে নিতে পারছেন না, যার জন্য এভাবে বলেছেন। দেখো সুনেরা, আমি বুঝতে পারিনি অনিল ঠিক এভাবে বদলে যাবে। আজকে 7টা বছর আমার ছেলে আমার সাথে দরকার ছাড়া ভালো করে কথা বলে না। এই কষ্ট যে একজন বাবা হিসেবে আমারও কম না। অনিল আমার থেকে এতটা দূরে সরে যাবে এটা আমি আগে বুঝিনি। তুমিই তো দায়ী। তুমি উঁচু নিচু, ধনী গরিবের চক্করে আমার ছেলেটাকে এরকম বানিয়ে দিয়েছো। কি দরকার ছিল তোমার সুপ্রভাকে অস্বীকার করার? আজকে যদি ওকে মেনে নিতে, এতদিনে আমাদের ছেলে বিয়ে করে পরিপূর্ণ সংসারী হয়ে যেত। শিকদার সাহেব স্ত্রীর কথাতে আর কিছু বললেন না। চা খেতে খেতে খবরের কাগজে চোখ বোলালেন। আগের মতন সেই কঠিন ভাব না থাকলেও তিনি এখনো সুপ্রভাকে দোষী মনে করেন। তার ভাষায় বলতে গেলে সুপ্রভা মেয়েটা অনিলকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে। আগের থেকে দ্বিগুণ রাগ জমে আছে শিকদার সাহেবের মনে সুপ্রভার জন্য। কিছু না বলে নিজের রুমে চলে যান তিনি। সেই মুহূর্তে অনিল আসে ঘরে। সুনেরা বেগমও সোফাতে বসে আছেন, চাপটে ধরে মাকে। এতগুলো বছর পর এই প্রথম ছেলেকে এতটা খুশি হতে দেখলেন সুনেরা বেগম। কি রে বাবা, এত খুশি হবার কারণ কি তোর? অনিল হাসি মুখে মাকে বসে বসে সমস্ত কথা বলতে লাগলেন। সবশেষে সুনেরা বেগমও মুখের হাসি ফুটে উঠল। মা, এখন কিন্তু আমার আবদার একটাই, অতি শীঘ্রই সুপ্রভাকে বিয়ে করে এই বাড়ির বউ করে আনা। ওই মেয়ের ভূত দেখে এখনো তোমার মাথা থেকে নামেনি অনিল? ড্রয়িং রুমে আস্তে আস্তে গম্ভীর সুরে কথাগুলো বললেন শিকদার সাহেব। না, নামেনি, আর নামবেও না। শুনেছো তুমি বাবা, তোমার জন্য, তোমার এই উঁচু নিচু এসবের জন্য আমি এতদিন সুপ্রভার থেকে দূরে রয়েছি। আচ্ছা বাবা, এরকম কেন করছো? এই বয়সটা তো তুমিও পার করে এসেছো, তাহলে আমার সঙ্গেই কেন এরকম করছো? একটা কথা শুনে রাখো তুমি বাবা, যত যাই করো না কেন, যদি বিয়ে করতেই হয় তো আমি সুপ্রভাকেই করব। বাবার প্রতি উত্তরের অপেক্ষা না করে অনিল চলে যায় নিজের রুমে। সুনেরা বেগম আবারও রেগে যায় স্বামীর উপর। ছেলেটাকে খুশি থাকতে দিলে না তো? শুনো, আমার ছেলে একটাই। একবার ছেলের মুখে হাসি ফিরেছে, তোমার দাম্ভিকতার জন্য আমি সেটা হারাতে দিব না। ভালোই ভালোই বিয়েতে মত দিবে, নয়তো দরকার হলে আমি পালিয়ে গিয়ে নিজের ছেলের সাথে সুপ্রভার বিয়ে দিব নিজে দাঁড়িয়ে থেকে।
সুনেরা বেগমও চলে গেলেন। শিকদার সাহেব মাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। সব যেন হাতের বাহিরে বেরিয়ে যাচ্ছে। এই বয়সে আর কত লড়বেন ছেলের সাথে? হাঁপিয়ে যাচ্ছেন। সিদ্ধান্ত এবার সত্যিই নিতেই হবে। ছেলের সাথে এই দূরত্ব তাকে ঘোচানোর চেষ্টা করতে হবে। বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে নিপা, রূপন্তী আর সুপ্রভা, 3 বান্ধবী। কাল রূপন্তীর গায়ে হলুদ। সুপ্রভা একটা উপহার কিনেছিল নিজে হাতে, রূপন্তীর জন্য একটা জামা বানিয়েছিল। আসার সময় সেটা আনতেই ভুলে যায়। এখন তামিমকে জরুরি তলব করে সেই উপহার সাথে নিয়ে আসার জন্য বলেছেন। তামিমের এখানে আসার খবরই নেই। সুপ্রভা, তুই একটু দাঁড়া, আমার কল এসেছে, একটু কথা বলেই আসছি। হ্যাঁ বুঝেছি, কিসের কল? যা যা যা, এখন তো প্রেম আলাপ শুরু করবি।